বঙ্গোপসাগরের উপকূলে বদ্বীপ এলাকায় গড়ে ওঠা জনপদের নাম বাংলাদেশ। 1971-এর এক রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় দেশের মহান স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার পর দরিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে। দারিদ্র্য বিমোচন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সরকারি প্রচেষ্টার পাশাপাশি বহু বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ শুরু করে। এরই মধ্যে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গড়ে ওঠে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট, ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সিদ্বীপ। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যন্ত অঞ্চলের এক নিভৃত গ্রাম থেকে স্বল্পবিত্ত ও বিত্তহীন জনগোষ্ঠীকে ছোট ছোট দলে সংগঠিত করে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে 1995 সালে সেন্টার ফর ডেভেলপমেন্ট, ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সিদ্বীপের যাত্রা শুরু। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নিরক্ষরতা দূরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সিদ্বীপের একটি উল্লেখযোগ্য কার্যক্রম। প্রথমে দুটি শাখা কার্যালয়ের মাধ্যমে সিদ্বীপের কার্যক্রম শুরু হলেও বর্তমান কার্যপরিধি দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। ঋণদান কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি সিদ্বীপের বিশেষ লক্ষ্য। উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীদের শতভাগ অংশগ্রহণে বিশ্বাসী সিদ্বীপ নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকে। আমি সিদ্বীপ মহিলা সমিতির একজন সদস্য। আমি আগে অসচ্ছল ছিলাম, ঋণ নিয়ে আমরা ব্যবসা দিছি, কুশারির ব্যবসা করতেছি। প্রথম 20,000 টাকা ঋণ নিছি, এখন 60,000 টাকা ঋণ নিয়ে একটু বড় করছি, এখন একটু সচ্ছলভাবে আর কি চলাফেরা করতে পারি। দেশ জুড়ে গার্মেন্টস শিল্পের নাম ও বিস্তার দেখে রীতা বেগমেরও গার্মেন্টস মালিক হওয়ার স্বপ্ন জাগে। সে জানে বড় কিছু তার পক্ষে সম্ভব নয়। সে ভাবে ছোট পরিসরে কিছু করা যায় কিনা। অভাব অনটনের সংসার, পুঁজি পাবে কোথায়? একদিন একান্তে স্বামীর সাথে আলাপ করে। স্বামী স্ত্রী দুজনে মিলে শুরু করবেন বলে সিদ্ধান্ত নেন। নিজের সামান্য কিছু সঞ্চয় আর সমিতি থেকে ঋণ নিয়ে 50,000 টাকা মূলধন দিয়ে কাজ শুরু করেন। 3টি সেলাই মেশিন কিনলেন। প্রথম আশপাশের লোকজনদের পোশাক সেলাই। ধীরে ধীরে ছোট বড় সব বয়সীদের তৈরি পোশাক বাজারে বিক্রি শুরু করলেন। দিন যায়, রীতা বেগমের ছোট্ট কারখানাটিও বড় হতে থাকে। এখন আর দোকানে দোকানে গিয়ে বিক্রি করতে হয় না, পাইকার এসে তৈরি মালামাল নিয়ে যায়। রীতা বেগমের এখন 12টি মেশিন, 12 জন শ্রমিক তার কারখানায় নিয়মিত কাজ করে। কারখানার বর্তমান মূলধন 30 লক্ষ টাকা। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদান রেখে সিদ্বীপ উন্নয়ন অগ্রযাত্রার পথ সুগম করেছে। হুঁশিয়ারি শিল্পের সফল উদ্যোক্তা মোহাম্মদ ইসলাম একসময় ছিলেন গেঞ্জি কারখানার শ্রমিক। দীর্ঘদিন গেঞ্জি কারখানায় কাজ করার পাশাপাশি একটি ছোট্ট কারখানার মালিক হওয়ার স্বপ্ন গোপনে মনের ভেতর লালন করতে থাকেন। কে জানত তার স্বপ্ন একদিন বাস্তব হয়ে ধরা দেবে। 2000 সাল চাকরি ছেড়ে দিলেন। নিজের কিছু সঞ্চয় আর ঋণ নিয়ে 3টি মেশিন কিনলেন। একটি নিজে চালান, একটিতে তার স্ত্রী, অপরটির জন্য একজন শ্রমিক নিয়োগ করলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর অদম্য ইচ্ছায় তার কারখানা দ্রুত প্রসার লাভ করতে থাকে। বর্তমানে তিনি 50টি মেশিনের মালিক। প্রায় 100 জন শ্রমিক তার কারখানায় কাজ করে। তার কারখানায় উৎপাদিত গেঞ্জি সৌদি আরব, মালয়েশিয়া আর আরব আমিরাতে রপ্তানি হয়। কারখানাটি আরও বড় করতে চায় ইসলাম। 2000 সনে আমি ব্যবসা শুরু করি, 3-4টা মেশিন নিয়ে, 2-4 জন শ্রমিক নিয়ে। এরপরে নিজের পরিশ্রম এবং আমার স্ত্রীরও পরিশ্রম আছে এই ব্যবসার মধ্যে। দ্বীপ সমিতি থেকে এই 40,000 টাকা ঋণ নিয়ে আমি এই ব্যবসা শুরু করি। বর্তমানে আমার 100 শ্রমিক, 50টা মেশিন আছে। আর আমি মালয়েশিয়া, দুবাই, সৌদিতে মাল রপ্তানি করি।
ছোট বাচ্চাদের শীতের সুরক্ষায় পায়ের জুতা তৈরির কারখানা সিদিপের একটি উল্লেখযোগ্য প্রকল্প। আগে যেমন 1000-1500 ডজন মাল বানাইতাম প্রথম থেকে, এটা আস্তে আস্তে এটা প্রোডাকশন বাড়াইছি। নিজেরা পরিশ্রম করি, কারিগর আছে 2-3 জন। সিদ্বীপ থেকে আমি লোন নিয়ে বড় করছি, এটা ভবিষ্যতে এটা আরো বড় করার পরিকল্পনা আছে। শিল্প কারখানা বা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের রশির ব্যবহার হয়ে থাকে। সুতার রশি এক্ষেত্রে একটি লাভজনক ব্যবসা। সুতা উৎপাদনকারীদের ঋণ প্রদান করে ব্যবসার প্রসার ও উন্নয়নে সিদিপ বিশেষ ভূমিকা পালন করছে। সুবে বাংলার একসময় রাজধানী সোনারগাঁ। সুবেদার ইসলাম খাঁ চিশতির আমলে রাজধানী সোনারগাঁ থেকে ঢাকায় স্থানান্তরিত হলে সোনারগাঁর গুরুত্ব কমতে থাকে। রাজনৈতিক গুরুত্ব কমলেও সোনারগাঁর অর্থনৈতিক গুরুত্ব সময়ের সাথে তাল মিলিয়ে এক নতুন রূপ ধারণ করেছে। বর্তমানে সদাব্যস্ত কর্মচঞ্চল এই জনপদ। ঘরে ঘরে গড়ে উঠেছে ছোট বড় কলকারখানা। গ্রামের পথ দিয়ে হাঁটতে থাকলে আশপাশের বাড়ি থেকে এসব কারখানার টুকটাক শব্দ আপনি শুনতে পারবেন। পারুল বেগমের সুতার কারখানা এরই মধ্যে একটি। সুতার রশি তাদের পারিবারিক ব্যবসা হলেও পুঁজির অভাবে ভালো চলছিল না। সিদিপের সহযোগিতায় কারখানার আয়তন ও ব্যবসার বিকাশ ঘটেছে। শুরুতে একটি চরকায় কাজ হলেও বর্তমানে প্রায় 10টি চরকায় বিভিন্ন ধরনের সুতার রশি উৎপাদন হয়। বিভিন্ন বয়সী প্রায় 50 জন কর্মী তার কারখানায় নিয়মিত কাজ করছেন। নতুন নতুন প্রযুক্তিরও ব্যবহার হচ্ছে। পারুল বেগমের সুতার কারখানায় বর্তমান মূলধন প্রায় 30 লক্ষ টাকা। আমার আগে একটা মেশিন ছিল, এখন সিদিপ থেকে লোন নিয়ে আমি আমার ব্যবসাটা আরো বড় করতে চাই। কলকারখানা ও ঘর গৃহস্থালিতে তারের নেট একটি প্রচলিত পণ্য। এ শিল্পের উন্নয়নের জন্য সিদিপ ক্ষুদ্র ঋণের আওতায় উৎপাদকদের ঋণ দিয়ে থাকে। আমাদের বাপদাদার আমল থেকেই ব্যবসা চালু। আমি 2015 সালে সিদিপ থেকে টাকা নিয়ে একটি কারখানা চালু করি। আমার কর্মচারী থাকে 5 জন। তারপর আমি 4টা কারখানা করি। 4টা কারখানায় 15 থেকে 20 জন কর্মচারী খাটাই। ভবিষ্যতে এটা বড় আকারের ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা আছে। দুধ একটি আদর্শ পুষ্টিকর খাবার। চাহিদার তুলনায় দেশে দুধ উৎপাদনের পরিমাণ খুবই অপ্রতুল। দুধের চাহিদা মেটাতে দুগ্ধ খামারের প্রয়োজনীয়তা ব্যাপক। এই উপলব্ধি থেকে সিদিপ ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দুগ্ধ খামার সম্প্রসারণ ও অধিক দুধ উৎপাদনে উৎপাদকদের সহায়তা প্রদান করছে। বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পরেই 4টা গরু দেওয়া শুরু করছি। এখন আমার 27টা গরু। প্রতিদিন আমি 180 লিটার দুধ পাই। এইটাই এখানে আমার সেল হয়ে যায়। সিদিপ থেকে 3 লক্ষ টাকা নিয়ে এটাকে আমি আরো বড় করছি। ইনশাল্লাহ আরো বড় করবো আমি। এছাড়া সিদিপ নারী উদ্যোক্তাদের কাঁস মুরগি পালন, কোয়েল পাখি ও মাচা পদ্ধতিতে ছাগল পালন, তৈরি ঘর বিক্রি ইত্যাদি প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে। ঘরের সংসারে দুজনেই কষ্ট করে 25 থেকে 45 হাজার টাকা ছিল। 2011-তে ঘরের ব্যবসা শুরু করি। সিদিপ থেকে 2 লক্ষ টাকায় না আমার ব্যবসার সাথে যুক্তি করে এই ঘরের ব্যবসা 2011-তে স্টার্ট করছি। এই পর্যন্ত আল্লাহ দিলে ঘরের ব্যবসার মধ্যে যাই আছে প্রায় 1 কোটি টাকার মতন আছে। দিনাজপুর, রংপুর, বরিশাল বা অন্য এলাকাত নিয়ে নেয়, তাইলে আমরা এটা নিয়ে মেরামত করে উঠাই দিয়ে আসবো। এটা আরো বড় করার ইচ্ছা আছে আমার। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে ডিম উৎপাদন ও মুরগি পালন, মৎস্য চাষ যেমন কই মাছ, পাবদা মাছ ইত্যাদি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা বিকাশ ও সম্প্রসারণে সিদিপ বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটা 1995 সালে শুরু করা হয়। তখন
ভাবনা চিন্তাটা এরকম ছিল যে দারিদ্র বিমোচনের জন্য কিভাবে কি করা যায় সেসব নিয়ে কাজ করা। তো বেসিক্যালি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে কিভাবে ইনোভেশন আনা যায়, নতুনত্ব আনা যায়, কি আরও করা যায় যে যাতে করে মানুষের উপকার হয়, এটাই ছিল প্রাথমিক লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় খুব শক্তভাবে ছিল, সেটা ছিল যে কোনোভাবেই আমরা বাইরের অনুদান নিয়ে প্রতিষ্ঠান শুরুও করব না এবং প্রতিষ্ঠান চালাবো না। ক্ষুদ্র ঋণ মূলত ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল অ্যাক্টিভিটি। ক্ষুদ্র ঋণ নিজেও একটা সোশ্যাল বিজনেস। ব্যয়ের চেয়ে আমাদের আয় বেশি হতে শুরু করলো, আমরা উদ্বৃত্ত তৈরি করতে শুরু করলাম। তখনকার আমাদের কাজ হলো যে এই উদ্বৃত্ত আয় থেকে আমরা আরও কি কার্যক্রম করতে পারি যেটা গ্রামীণ দরিদ্র মানুষকে সাহায্য করবে। কোনো গায়ে কোনো ঘর, কেউ রবে না নিরক্ষর। এই উদ্দেশ্য নিয়ে গ্রামীণ পরিবারের সুবিধা বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যে সিডিপের শিক্ষা সহায়তা কর্মসূচি শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী প্রয়াস। এই বিদ্যালয়ে 12 জন শিক্ষক কর্মরত আছে, 864 জন ছাত্রছাত্রী আছে, 10 জন শিক্ষক এট এ টাইম 10টি সেকশন পরিচালিত হয়। এটা খুবই কষ্টসাধ্য। একজন শিক্ষক একটা মুহূর্তের জন্য বিরতি পাচ্ছেন না। আমাদের নিকটবর্তী একটা এনজিও সিডিপ, যেটা খুবই ভালো কাজ করছে। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র অসহায় পরিবারের সন্তানদের নিয়ে তারা মূলত কাজ করে থাকেন। তাদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের পড়াশোনার মান বেড়ে উঠছে, তারা ক্রমেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছাকাছি চলে যাচ্ছেন এবং এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। এমন কাজ প্রত্যেকটি এনজিও যদি করে তাহলে আমাদের বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সরকারের পাশাপাশি এনজিওদের অবদান আমরা আসলে ভুলতে পারবো না। দরিদ্র ও যেসব পরিবারের মা বাবা নিরক্ষর, তাদের ছেলে মেয়েদের প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার অত্যাধিক। গ্রামীণ ও দরিদ্র পরিবারের অধিকাংশ মাই অশিক্ষিত। বাবা থাকেন রুটি রুজির ব্যস্ততায়। ফলে স্কুলের দেওয়া পড়া প্রস্তুতির ক্ষেত্রে তাদের দ্বারা সন্তানদের কোনো সহায়তা করা সম্ভব হয়ে ওঠে না। আর্থিক অবস্থার কারণে এদের পক্ষে গৃহশিক্ষক রাখাও সম্ভব নয়। ফলে প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে শিশুটি স্কুলে পড়া দিতে পারে না। পরিণতিতে শিক্ষকদের বকা খেতে হয়, পরীক্ষায় ভালো ফলাফল হয় না। এ অপমানবোধ তাকে হতাশ করে। স্কুলের সকল আকর্ষণ তার কাছে ধীরে ধীরে মলিন হয়ে যায়। অবশেষে একদিন পরিবারের অজান্তেই স্কুল থেকে ঝরে পড়ে। আমার মেয়ের নাম জিনিয়া। আমি লেখাপড়া জানি না, আমার মেয়ে যেটুকু করে স্কুলের নাম সিডিপ, স্কুলে পড়ায় অনেক সাহায্য পাই। আমার মেয়ে অনেক কিছু শিখছে। আপনারা শুধু দোয়া করবেন আমার মেয়ে যাতে অনেক বড় হয়। স্কুল ছুটির পর কোনো বাড়ির বৈঠকখানা, বারান্দা, কাচারি, কোনো ঘর অথবা বাড়ির আঙিনায় সুশীতল গাছের ছায়ায় শিশুদের পাঠদান করা হয়। গ্রামের কোনো গৃহবধূ বা কলেজ পড়ুয়া ছাত্রী এই পড়া শিখিয়ে দেওয়ার কাজটি করেন। বিনিময়ে মাথা পিছু 30 থেকে 50 টাকা নিয়ে থাকেন। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে একদিকে যেমন দরিদ্র শিশুদের পড়ালেখার উপকার হচ্ছে, অন্যদিকে গ্রামের অনেক মেয়েদের জন্য এটি বাড়তি আয় সহ সাময়িক কর্মসংস্থানের সৃষ্টি করছে। আমি দীর্ঘ 8 বছর যাবৎ এই সিডিপ স্কুলের সাথে জড়িত আছি। আমি স্কুল শুরু করি 2008 সালে। আমার ফ্যামিলি তত উন্নত মানের না। আমার বাবা একজন দরিদ্র কৃষক। এসএসসি পরীক্ষা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 বছর আমার লেখাপড়া বন্ধ ছিল। সিডিপ স্কুলে চাকরি করি, তাদের এই টাকা দিয়ে আমি আমার লেখাপড়া খরচ এখন পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছি। এই সিডিপ স্কুল থাকাতে আমার অনেক উপকার হয়েছে। ছোটকাল থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন শিক্ষিকা হব। এই সিডিপ স্কুল আমার সেই স্বপ্ন, আমার সেই আশা পূরণ করেছে। ঘরে যে পড়া তৈরির যে পরিবেশ প্রয়োজন হয়, সহায়তা প্রয়োজন হয়, একটা দরিদ্র ঘরে তা নেই। এই বাচ্চাটা সেটা পায় না।
এখন না পাওয়ার ফলে সে লেখাপড়াটা শিখতে পারে না এবং পরের দিন স্কুলে গেলে সে সন্তুষ্ট করতে পারে না, যার ফলে সে হয়তোবা আমাদের যে সামাজিক অবস্থা সেই অবস্থায় তাকে সে বকা খেতে হয়, তাকে লাঞ্ছিত হতে হয় নানানভাবে। এইভাবে একটা বাচ্চা নিগৃহীত হলে সে আর লেখাপড়াটা চালিয়ে যায় না। আপনারা যদি বিকেলবেলা 2 ঘন্টা এই বাচ্চাগুলিকে পড়াতে পারেন, তাহলে স্কুলের জন্য তৈরি করে দিতে পারেন, তাহলে মা বাবার যে দায়িত্বটা পালন করার কথা ছিল সেটা সে পালন করে দিবে। 5 জন মেয়েকে প্রথম এই আইডিয়াটা দিয়ে কাজ শুরু করি এবং এইভাবে এই শিক্ষাকেন্দ্রগুলি তৈরি হতে শুরু করে। আমাদের দেখা দেখি আরও অন্যান্য প্রতিষ্ঠান, বিশেষ করে PKSF, তারা তাদের প্রায় 180টা পার্টনার অর্গানাইজেশন, অর্থাৎ আরও 180টা NGO, তাদেরকে দিয়ে এই কার্যক্রমটাকে বাড়াতে শুরু করে। এখন প্রায় বলা যায় বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতে এই ধরনের কার্যক্রম চলছে। আশা আমাদের কাছ থেকে আইডিয়াটা নিয়ে ফিল্ডে ভিজিট করে নিজেরা শুরু করে। পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর প্রতিটি শিক্ষাকেন্দ্রে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। ছেলে মেয়েদের নৈতিক শিক্ষা প্রদান করে শিশুতোষ মনের উৎকর্ষতা, শিশুদের সুকুমার বৃত্তির বিকাশ ও উন্নয়ন সাধন করাই সিদ্বীপের লক্ষ্য। প্রতি বছর নভেম্বর মাসের শেষ দিকে পালন করা হয় সাংস্কৃতিক সপ্তাহ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা কবিতা, ছড়া আবৃত্তি, নাচ, গান, অভিনয়, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি বিভিন্ন ধরনের শিশু বান্ধব খেলাধুলায় অংশগ্রহণ করে। সাংস্কৃতিক সপ্তাহের একটি উল্লেখযোগ্য পর্ব বয়স্কদের সম্মাননা প্রদান। সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার সবথেকে বয়স্ক নারী ও পুরুষকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়, যা অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের পড়ালেখার পাশাপাশি নেতৃত্বের বিকাশ, সাংস্কৃতিক মানোন্নয়ন ও আচার আচরণের সুশিক্ষা গ্রহণের সুযোগের ফলে আগামী দিনে এইসব শিশুরা সুশিক্ষিত এবং সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। অভিভাবক যারা আছে তাদের একটা চাহিদা ছিল যে ক্লাস 2 পড়াবার পরে তখন কি হবে, ক্লাস 3, 4, 5 পর্যন্ত আমরা পড়াতে চাই এবং সেইটাকে আমাদের মাথায় রেখে আমরা আরম্ভ করেছি সিদ্বীপ মডার্ন স্কুল। তো ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরকে পড়ানো যাবে। এখানে আমরা 3টা জিনিস চাই। আমরা চাই বাচ্চাদের অংশগ্রহণ থাকুক, আমরা চাই শিক্ষিকার অংশগ্রহণ থাকুক এবং আমরা চাই যে ছাত্রছাত্রী শিক্ষক মিলে সমস্ত জিনিসটা এনজয় করুক। গ্রামীণ অর্থনীতি নির্মাণের কাজটা এখন অনেক বেশি প্রায়োরিটি এবং এইটা করতে গেলে আমাদের যেমন আমরা যে ঋণের পরিমাণ ছিল সেগুলিকে বাড়ানো দরকার, প্রযুক্তির যে অবস্থা আছে সেইটাকে আরও উপরের স্তরে নেওয়া দরকার, মানুষকে আরও শিক্ষিত করে তোলা দরকার, তাকে আরও সচেতন করে তোলা দরকার। এই ধরনের কার্যক্রমে আমাদের এখন আরও ব্যাপকভাবে এগিয়ে আসা প্রয়োজন। শহর ও গ্রামের স্কুলের পড়ালেখার মানের ব্যবধান অনেক। শহর অঞ্চলের শিক্ষার মান গ্রামাঞ্চল থেকে উন্নত। সিদ্বীপ মূলধারার মানসম্মত শিক্ষাকে শহরের বাইরে সুলভ করার উদ্দেশ্যে সিদ্বীপ মডার্ন স্কুল নামে
2012 সাল থেকে আনুষ্ঠানিকভাবে স্কুল কার্যক্রম শুরু করে। সারা দেশে সিডিপের 20টি শাখায় 20টি স্কুল স্থাপনের মাধ্যমে এ কর্মসূচির শুরু করা হয়। শিক্ষাদানের ক্ষেত্রে কম্পিউটার, মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তির ব্যবহার স্কুলের বিশেষ কার্যক্রম। আমার 2 ছেলে মেয়ে, আমার ছোট মেয়ে এখানে নার্সারিতে পড়ে। এখানে শিক্ষকরা অনেক ভালো, বাচ্চারা অনেক খুশি মতো পড়ালেখা করতে পারে, মনোযোগ বসে, আদরের সহিত বাচ্চাদেরকে পড়ালেখা করায়। এখানে সুযোগ সুবিধা অনেক ভালো, এখানে খেলাধুলার অনেক সুব্যবস্থা আছে, তারা অনেক মজা পায়, স্কুলে আসার জন্য অনেক আগ্রহী। এখানে টিচাররা অনেক অভিজ্ঞ, সেজন্য বাচ্চাকে এখানে দিয়েছি। মানুষের অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসা সেবা বা স্বাস্থ্যসেবা। সমিতির সদস্যদের এবং তাদের পরিবার পরিজনের এই মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সিডিপ 2014 সাল থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমে ভ্রাম্যমাণ ও স্থায়ী ক্লিনিকের মাধ্যমে সদস্য ও তাদের পরিবার পরিজনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ চিকিৎসা সেবা, পরিবার পরিকল্পনা ও রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য জ্ঞান প্রদান করা হয়। মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা ও সুরক্ষা, ছোঁয়াচে রোগ ও সাধারণ অসুস্থতায় চিকিৎসা প্রদান এ কর্মসূচির প্রধান লক্ষ্য। গ্রামে এখন একজন এমবিবিএস ডাক্তারকে রাখা এটা অত্যন্ত দুরূহ কাজ। অ্যাকচুয়ালি উপজেলা যে স্বাস্থ্য সেবাটা সরকারের রয়েছে, এটার সাথে যদি আমরা কমিউনিটিকে লিঙ্ক করতে পারি এবং মাঝখানে যদি যারা এখন স্যাকমো সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার্স তাদেরকে দিয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা যদি আমরা দিতে পারি এবং উপজেলা স্বাস্থ্য সেবার সাথে যদি যুক্ত করে দিতে পারি, তাহলে সম্ভবত এই গ্রামীণ দরিদ্র মানুষের এবং পুরো গ্রামীণ জনগোষ্ঠীরই স্বাস্থ্যসেবার জন্য একটা ভালো কাজ করা যেতে পারে। স্বাস্থ্যটাকে যদি ভালো রাখা যায়, তাদের অর্থনৈতিক জীবনও অনেক ভালো হয়ে ওঠে। সিডিপের কর্ম এলাকার বিভিন্ন কেন্দ্রে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন। মেডিকেল অফিসারগণ সকাল থেকে দুপুর পর্যন্ত সমিতির সভায় এবং বিকেলের সিডিপের শাখা কার্যালয়ে উপস্থিত থেকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। জটিল ও মারাত্মক রোগের ক্ষেত্রে চিকিৎসকগণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমি হাতকোপা মহিলা সমিতি থেকে আসছি। 200 টাকা একটা কাট করছি। আমরা পরিবার সবাই এই জায়গায় ডাক্তার দেখার, সব কিছু করার এই জায়গায় সুযোগ করছি। দেশ ও জীবনযাত্রার উন্নয়নে বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। গ্রামাঞ্চলের প্রায় 40% পরিবার এখনো বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ একটি দুঃসাধ্য কাজ। এ সমস্যা সমাধানে বিদ্যুতের উপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তির ব্যবহার একান্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বসতবাড়ি, দোকানপাট, হাট বাজারে ব্যবহারের উদ্দেশ্যে আগ্রহী ক্রেতাগণ স্বল্প মূল্যে ও সহজ কিস্তিতে সোলার হোম সিস্টেম ক্রয় করতে পারেন। ইটকলের সহযোগিতায় 2015 সাল থেকে এ কর্মসূচি পরিচালনার মাধ্যমে সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকায় সোলার হোম সিস্টেম স্থাপনের কাজ চলছে। আমি একজন গৃহিণী, ত্রিদ্বীপের সদস্য। ওখান থেকে আমি সোলার নিছি। আমাদের এই এলাকাতে কোনো কারেন্টের সুব্যবস্থা ছিল না। এখন সোলার নেওয়ার কারণে আমার খুব সুবিধা হয়েছে। আমার বাচ্চাগুলো লেখাপড়া করতে খুব ভালোভাবে করতেছে। আগে কুপি জ্বালাইয়ে লেখাপড়া করতে খুব অসুবিধা ছিল। এখন এই সোলার লওয়ার কারণে আমার বাচ্চাগুলো লেখাপড়া করতে খুব সুবিধা হইতেছে, খুব ভালোভাবে চলতেছে। অধিক ফসল ফলনের উদ্দেশ্যে জমিতে রাসায়নিক সারের ব্যবহার বহুল প্রচলিত। রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাবে জমির উর্বরা শক্তি কম হওয়ার পাশাপাশি
ফসলের গুণগত মানও কমতে থাকে। জমির উর্বরা শক্তি বৃদ্ধি এবং ভালো মানের ও অধিক ফলনের জন্য জৈব সার একটি কার্যকর বিকল্প। কেঁচো সার জৈব সারেরই একটি বিশেষ ধরন। কেঁচো সারের উৎপাদন ও বিপণন কার্যক্রম উৎসাহিত ও জনপ্রিয় করার লক্ষ্যে সিদ্বীপ উদ্যোক্তাদের এ প্রকল্পে অর্থায়ন করছে। শেফালী আক্তার একজন সাধারণ গৃহিণী, অভাবের সংসার, স্বামীর একার আয়ে সংসার সচ্ছলভাবে চলে না। বাড়তি আয়ের সুযোগ খুঁজেন শেফালী, সন্ধানও পেয়ে যান। কেঁচো সার উৎপাদনের কলা কৌশল জেনে বাড়ির আঙিনায় তার উৎপাদন শুরু করলেন। সিদ্বীপ থেকে মাত্র ২,০০০ টাকা ঋণ নিয়ে কাজ শুরু। প্রথমে নিজের সবজি চাষে এই সার ব্যবহার করেন। বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে কেঁচো সার বাজারজাত করছেন। কেঁচো সারের ব্যবসা তার বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে। 2015 সালে আমি কেঁচো সার প্রকল্প নিছি। দ্বীপ সমিতিতে টাকা উঠাইয়া এটা করছিলাম মাটিতে। প্রথম আমি অনেক কেঁচু বেচছি, বেচা কিনে হয়েছে এবং জৈব সার আমার ক্ষেত্রে খামারে অনেক দিচ্ছি। এখন আরো প্রায় 150 কেজি মতন এখন আছে। প্রকাশনা ও গবেষণা সিদ্বীপের একটি উল্লেখযোগ্য কার্যক্রম। সমাজ উন্নয়নধর্মী গবেষণা, নিবন্ধ, কেস স্টাডি, উন্নয়ন কর্মীদের অভিজ্ঞতা, দারিদ্র্য জয়ের সাফল্যের কাহিনী, সফল উদ্যোক্তাদের জীবনালেখ্য ইত্যাদি নিয়ে রচিত বই, পুস্তিকা, সাময়িকী, ম্যাগাজিন ইত্যাদি প্রকাশনা কার্যক্রম সিদ্বীপ নিয়মিত ও বিষয়ভিত্তিক করে থাকে। শিক্ষালোক সিদ্বীপের একটি নিয়মিত প্রকাশনা। দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে সমাজ চাহিদার যুগোপযোগী ও উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম সিদ্বীপের অন্যতম বৈশিষ্ট্য। সমাজ বহমান ও পরিবর্তনশীল, তাই উন্নয়নের ধরন প্রকৃতি ও পরিবর্তনশীল। সিদ্বীপে পরিবর্তনশীলতার সাথে সামঞ্জস্য রেখে বহুমুখী কার্যক্রমের সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যাওয়ার পথে নেপথ্যে থেকে যারা নীতি নির্ধারণ ও পরিচালনা করছেন, এর মধ্যে রয়েছে 22 সদস্যের একটি সাধারণ পর্ষদ এবং 9 সদস্য বিশিষ্ট গভর্নিং বডি। সর্বোপরি রয়েছে একটি দক্ষ ও নিষ্ঠাবান কর্মী বাহিনী। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নিরক্ষরতা দূরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সফলতার সাথে কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্রমশ অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট, ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ। স্বাবলম্বী হচ্ছে স্বল্পবিত্ত ও বিত্তহীন মানুষ, সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ।